আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি এক্সেলের কাজ শিখতে চান, এক্সেলের কাজ সম্বন্ধে যদি আপনার কোনো আইডিয়া না থাকে, তাহলে আপনি যদি আমার এই ভিডিওগুলি দেখেন, তাহলে আপনি এক্সেল এক্সপার্ট হয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, যে কোনো একটি সফটওয়্যারকে আনতে গেলে বা কাজ করতে গেলে প্রথমত ওই সফটওয়্যারটি সম্বন্ধে আপনাকে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। কারণ আপনি যা দিয়ে কাজ করবেন, যে সফটওয়্যার দিয়ে কাজ করবেন, আপনি যদি ওই সম্বন্ধে যদি ভালো না বোঝেন, সফটওয়্যারের কোনটি কী কাজ যদি পরিস্থিতি না জানেন, তাহলে আপনি কোনো অবস্থাতেই কিন্তু স্বাচ্ছন্দ্যভাবে সাবলীলভাবে কাজ করতে পারবেন না। এই জন্য প্রথমত কোনো সফটওয়্যার দিয়ে কাজ করতে গেলে আপনাকে ওই সফটওয়্যার সম্পর্কে ভালো জানতে হবে, তাছাড়া আপনি কোনো অবস্থাতেই কাজ করতে পারবেন না। আপনি যদি কোথাও যেতে চান, কোনো একটি যানবাহনকে ব্যবহার করে, আপনি যদি ওই যানবাহন সম্বন্ধে যদি আপনার যদি কন্ট্রোলিং ক্ষমতা না থাকে, তাহলে আপনি কিন্তু কোথাও যেতে পারবেন না। ঠিক তেমনিভাবে যে কোনো কাজ করতে গেলে আপনি যে সফটওয়্যারটিকে ব্যবহার করে কাজ করবেন, ওই সফটওয়্যারটি যদি আপনি সম্বন্ধে যদি আপনার যদি ভালো না আইডিয়া না থাকে, তাহলে আপনি কোনো অবস্থাতেই কাজ করতে পারবেন না। এই জন্য আমাদের প্রথমত প্রয়োজন, আমি যে এক্সেল দিয়ে কাজ করব, এক্সেল সম্বন্ধে আমি জানবো, শিখবো। প্রথমত আমাদের জানা দরকার যে এক্সেলের পরিস্থিতি, কোনটি কী কাজ, কোন মেনু কী কাজ। আপনি যদি এই বিষয়গুলো যদি ভালোভাবে জানেন, তাহলে আপনি এক্সেল দিয়ে যে কোনো কাজ সহজেই করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এক্সেল সফটওয়্যারটি মূলত হিসাব নিকাশের জন্য মাইক্রোসফট কর্পোরেশনের ডেভেলপকৃত এমএস অফিসের অন্তর্ভুক্ত একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। আপনি যখন আপনার কম্পিউটারে যখন এমএস ওয়ার্ড সফটওয়্যারটি ইনস্টল করা থাকবে, তাহলে আপনার এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, ডাটাবেস, অন্যান্য যে সফটওয়্যারগুলি রয়েছে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। প্রথমত আমি দেখাবো এখানে যে আপনি এই এক্সেল সফটওয়্যারটি কীভাবে ওপেন করবেন। সম্মানিত ভিউয়ার্স, এই যখন বাম পাশে স্টার্ট মেনু রয়েছে, এখানে আমি এখানে স্টার্ট মেনুতে ক্লিক করি, আমি এখানেই খুঁজবো এক্সেল 2016 ক্লিক করলাম, চলে আসলো। সম্মানিত ভিউয়ার্স, আপনি হয়তো এক্সেলে নাও থাকতে পারে আপনার ক্ষেত্রে, কারণ এখানে এই সমস্ত সফটওয়্যারগুলি আছে। এখানে আমরা যা কিছু দেখতে পাচ্ছি, এখানে দেখুন, এখানে 3D ভিউয়ার, এই যে অ্যাক্সেস 2016, অ্যাডোবি অ্যাক্রোবেট, যে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড ইত্যাদি, যে অ্যাডোবি রিডার, অপরা কিবোর্ড, আমি এগুলো যা দেখছি, এটা প্রত্যেকটি কিন্তু একটা সফটওয়্যার যেটি আমার ল্যাপটপে বা ডেস্কটপে ইনস্টল করা আছে বলেই আমি এগুলো দেখতে পাচ্ছি। আপনার কাছে যদি আপনার যদি কোনো সফটওয়্যার যদি ইনস্টল করা না থাকে, তাহলে আপনি কিন্তু স্টার্ট মেনুতে ক্লিক করে আপনি পাবেন না। আপনি যে সফটওয়্যারগুলি আপনি ইনস্টল করে রেখেছেন, শুধুমাত্র ওই সমস্ত সফটওয়্যার আপনি স্টার্ট মেনু থেকে বের করতে পারবেন। তাহলে প্রথমত দেখেছি, একটা বিষয় বলতে হয় যে এমএস অফিস সফটওয়্যার অন্তর্ভুক্ত হচ্ছে এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটাবেস, অ্যাক্সেস ইত্যাদি। আপনার যদি মাইক্রোসফট অফিস সফটওয়্যার যদি ইনস্টল করা না থাকে, তাহলে আপনার কিন্তু এই যে এক্সেল, আপনার এখানে এই যে অ্যাক্সেস ইত্যাদি কোনটা কিছু আপনি খুঁজে পাবেন না। আর যেহেতু আমার এখানে অফিস মাইক্রোসফট অফিস 2016টি ইনস্টল করা আছে, এই জন্য আমি এক্সেল 2016 পাবো। এখানে আমি এক্সেলে পেয়ে যাব, এমনকি পাওয়ার পয়েন্টে পেয়ে যাবো এখান থেকে। তাহলে এটি একটি সিস্টেম। এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে খুঁজে আপনি এখানে ক্লিক করবেন, করার পরে এখানে ক্লিক করবেন, আপনার এক্সেল ফর্মটি বা এক্সেল শিটটি ওপেন হয়ে গেছে। এটা একটি সিস্টেম। আর দ্বিতীয় সিস্টেম হচ্ছে, এখানে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি সার্চ দিবেন, এক্সেল লিখবেন, এই যে চলে এসেছে। এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে ক্লিক করব ব্ল্যাঙ্কে, আমার এক্সেল শিটটি ওপেন হয়ে গেছে। এটা সিস্টেম। আর সিস্টেম হচ্ছে যে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের ফাঁকা জায়গায় মাউসটি রেখে রাইট মাউস ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চলে যাবেন নিউ থেকে চলে যাবেন আপনি মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। এখান থেকে তেমনভাবে এই যে অ্যাক্সেস, ডাটাবেস, ওয়ার্ড ডকুমেন্ট, পাওয়ার পয়েন্ট, যে মাইক্রোসফট পাবলিশার ডকুমেন্ট, এইগুলো কিন্তু আপনি নিতে পারবেন। তা আমি যেহেতু নেব মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এটি এখন আমি রিনেম করে দেবো। এটা আমি কেটে দিচ্ছি, এখানে দেবো, রিনেম করে দেবো এখান থেকে।
আমি দেব এখান থেকে এক্সেল 3 দিয়ে করছি। আমি এখন এটাকে ক্লিক করব, ক্লিক করে ওপেন করব। এটা হচ্ছে সিস্টেম। আরেকটি সিস্টেম হচ্ছে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের টাস্ক বারে যদি এক্সেল শীটটি যদি এক্সেল সফটওয়্যারটা যদি অ্যাড করা থাকে তাহলে আপনি এখানে ক্লিক করেও এটা আপনি নিতে পারবেন। দেখুন হয়ে গেছে। তা আমি এখন এটা আপনি কীভাবে এখানে সেটিং করবেন আমি সেটি দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমি এখান থেকে মুছে ফেলবো, এখান থেকে আনপিন ফ্রম টাস্ক বার দিয়ে দিচ্ছি। এখন আপনি যদি যখন এইভাবে যখন এটাকে নিয়ে আসবেন এক্সেল ওয়ার্কশিট আনার পর এখানে যদি টান দিয়ে ধরে লাগিয়ে দেন তাহলে আপনার এটা কিন্তু টাস্ক বারে যোগ হয়ে যাবে। তখন আপনার বারে বারে আপনাকে আর এখান থেকে খুঁজে নিতে হবে না, শুধুমাত্র এখানে ক্লিক করেই নিতে পারবেন। তাহলে আমি এক্সেল 3 নামে যে আমি শীটটি নিয়েছি এটা আমি ওপেন করব। ওপেন করার পর যারা 2016 চালান তাদের ক্ষেত্রে এখানে ফাইল এটা হচ্ছে আপনার মেনু বার, এটি মেনু বার, এটা হচ্ছে টাইটেল বার, এটা মেনু বার। মেনুর অধীনে রয়েছে এই যে দেখুন, যদি যখন হোমে ক্লিক করবো দেখুন এই যে ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেলস, এডিটিং। যদি ইনসার্টে ক্লিক করি তাহলে এখানে দেখুন এই যে টেবিল, পিকচার ইত্যাদি ইত্যাদি অপশন কিন্তু আসতেছে, বা রিবন এগুলি আসতেছে, এগুলো হচ্ছে রিবন। যদি পেজ লেআউটে যদি ক্লিক করি তাহলে দেখুন মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, প্রিন্ট এরিয়া, ব্যাকগ্রাউন্ড, প্রিন্ট, টাইটেলস ইত্যাদি অপশন কিন্তু আসতেছে। এগুলো হচ্ছে পেজ লেআউটের রিবন বা পেজ লেআউটের সাব মেনু বলতে পারি। হচ্ছে ফর্মুলা, দেখুন এখানে ফর্মুলার অধীনে আবার অনেকগুলি মেনু রয়েছে, অপশন রয়েছে। যেমন ডেটা বা ডাটা, রিভিউ, ভিউ। এখানে দেখুন যে 1 2 3 4 5 6 7 8টি অপশন রয়েছে। চাইলে এখানে আরো অপশন যোগ করা যায়, তো অন্য ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে যোগ করতে হয়। তা আমি যদি হোমে ক্লিক করি দেখুন হোমে ক্লিক করার পর হোমের অধীনে অনেকগুলি রিবন বা সাব মেনু রয়েছে। এটা আমি আজকে কাজ করে দেখাবো। প্রথমত আমি দেখাবো এখানে ফাইল থেকে ফাইলে ক্লিক করলে পরে আপনি ইনফো, নিউ, ওপেন, সেভ, সেভ এস, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ, অ্যাকাউন্ট অপশন, আপনি এই অপশনগুলি পাবেন। আপনার যদি অন্য কোনো ভার্সন হয় সেক্ষেত্রে ফাইল না হয় অন্য কোনো অপশন থাকতে পারে, এখানে থাকতে পারে। তা আমি যেহেতু এক্সেল 2016 দেখাবো তা আমি এখানে ফাইলে ক্লিক করছি। ফাইলটি নিয়ে হচ্ছে এখানে যে আপনি একটি ফাইল আপনার চালু আছে, শীট চালু আছে। এখানে যেমন এখানে আমার এক্সেল 3 নামে একটি শীট চালু আছে। আপনি যদি চাই যে আমি নতুন একটি শীট নিব, এক্সেল শীট নিব, তাহলে এখানে নিউতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এটি নিলাম। তার দেখুন এবার শীট 1 নামে একটা শীট তৈরি হয়ে গেল এখানে। এখন দেখুন এখানে একটি ওপেন আছে, এখানে কিন্তু একটি ওপেন আছে, দুটি কিন্তু আমার এখানে হয়ে গেছে, দুটি। দেখুন এখানে দুটি আমার হয়ে গেছে। একটি প্রথমে নিয়েছিলাম এক্সেল 3, আর নতুন যেটা নিলাম সেটা হচ্ছে এক্সেল 3 বুক 1 নামে পরিচিত। আমি কেটে দেবো এটাকে। এখন দেখুন রয়েছে ওপেন হচ্ছে যদি কোনো আপনি ফাইলের বা শীটে কাজ করে থাকেন, পূর্বে কাজ করে সেভ করে রেখেছেন, সেটা যদি ওপেন করতে চান তাহলে এখান থেকে আপনাকে নিতে হবে ওপেন। সেভ, যদি কোনো কাজ আপনি কোনো শীটে কাজ করেছেন ওটিকে আবার পুনরায় সেভ করবেন, আংশিক কাজ করে বা কিছু কাজ করে, সেখানে সেভ। আর সেভ অ্যাজ হচ্ছে যে আপনি এই সেভ অ্যাজ অপশনের দ্বারা আপনি আপনার যে পূর্বের থেকে যে কাজটি করেছেন বা করে এসেছেন ওটাকে আপনি নাম চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে দেখি যে আমার এখানে এক্সেল 3 নামে শীটটি রয়েছে, এক্সেল 3 শীটটি রয়েছে। এখান থেকে আপনি নামটি আপনি চেঞ্জ করতে পারবেন, এবং আপনি যে ফোল্ডারে আমার শীটটি রয়েছে বা ডকুমেন্টটি রয়েছে অন্য কোনো ডকুমেন্ট আমি নিতে পারবো, ট্রান্সফার করতে পারবো। এখান থেকে প্রিন্ট করা যাবে, শেয়ার করা যাবে, এক্সপোর্ট করা যাবে, ক্লোজ করা দেওয়া যাবে। এখান থেকে অ্যাকাউন্ট অপশনে যদি আসি, এখানে আমার কিছু অপশন রয়েছে। এখানে অপশনের মধ্যে এখানে রয়েছে ফর্মুলা, এগুলি তেমন খুবটা প্রয়োজন হবে না। সেভ, ল্যাঙ্গুয়েজ, অ্যাডভান্স,
এগুলো আবার তো আমি এগুলো দেখাচ্ছি না, তাহলে আমি এখানে কেটে দিচ্ছি এখান থেকে। এখন দেখুন এটা হচ্ছে, আমি প্রথমে বলেছিলাম যে এটা হচ্ছে টাইটেল বার, এটা হচ্ছে মেনু বার, মেনু। এই মেনু থেকে আমরা এই আমাদের কাজের প্রয়োজনে এক এক সময় আমরা এক একটি অপশন আমরা যেতে হবে। আর এটা হচ্ছে আমাদের পুরো এক্সেল এরিয়া, ওয়ার্ক এরিয়া। এটা হচ্ছে আমাদের পুরো, এটা আমাদের ওয়ার্ক এরিয়া, আমাদের ওয়ার্ক এরিয়া। এটা হচ্ছে আমাদের নেম বক্স, এটা বলা হয় নেম বক্স বা অ্যাড্রেস বার, এটাকে বলা হয় ফর্মুলা বার। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার কি হবে, পুরো এক্সেল শিটটা আমার কিন্তু মার্ক হয়ে যাবে, পুরো এক্সেল শিটটি মার্ক হয়ে যাবে। এগুলো প্রতিটি এক একটি সেল, প্রতি এক একটি সেল, একটি সেল। আমি যখনই কোনো একটি সেলে ক্লিক করছি না কেন, তখন সাথে সাথে কিন্তু আমার এখানে দেখুন, এখানে আমি একটু টেনে দিচ্ছি এখান থেকে, দেখুন এখানে টেনে দেই, এটাকে শীটটাকে টেনে দিচ্ছি এখান থেকে। তাহলে এখন এখানে এটা হচ্ছে আমার এক্সেলের শীটের ওয়ার্ক এরিয়া। এটা প্রতিটি, এগুলো প্রতিটি এক একটি আপনার সেল, এটা সেল, এটা সেল, এটা হচ্ছে সেল। তাহলে এটি হচ্ছে আমার প্রতিটি এক একটি সেল, এটা একটি আমার সেল। আমি যখনই কোনো একটি সেলে ক্লিক করছি না কেন, সাথে সাথে দেখুন এই যে নেম বক্স বা অ্যাড্রেস বারে এখানে C9 চলে আসছে, এখানে C9 চলে আসছে। এটি কি, এটা অর্থ হচ্ছে তা আমার এই যে সেলটা, এটা একটি সেল, এটি 6 নম্বর কলামে আছে, C নম্বর কলামে আছে এবং 9 নম্বর রোতে আছে, C নম্বর কলাম এবং 9 নম্বর রো। আমি এখন যদি এখানে ক্লিক করি তার কি আসছে, এখানে D5, অর্থাৎ D নাম্বার কলাম এবং 5 নাম্বার রো। কলাম এবং রো এর যে সংযোগস্থল থেকে বলা হয় সেল, কলাম এবং রো এর যে সংযোগস্থল থেকে বলা হয় রো। প্রতিটি এক্সেল শিটে রো থাকে, অর্থাৎ এটা একটি এক্সেল শিট। এই শিটটাতে রো রয়েছে 10,48,576টি এবং কলাম আছে, কলাম, এই যে কলাম, এগুলো হচ্ছে কলাম, এটাকে বলা হয় কলাম হেডিং। কলাম আছে এখানে, কলাম আছে এখানে 16,384টি। যদি কলাম বড় করতে হয়, যেমন এখানে একটু লিখবো, আমি এখানে লিখবো, এখানে লিখেছি, দিনাজপুর লিখেছি। দেখুন এখানে আমার লেখাটি কিন্তু চলে এসেছে বাইরে, কারণ আমার যেতটা জায়গা দরকার ততটা কলাম কিন্তু আমার নাই। তাহলে এখানে কি করতে হবে, আমি এই যেটাকে কলাম হেডিং বলা হয়, এটাকে ওই যে অর্থাৎ যে ABC যে লাইনটি রয়েছে এটাকে বলা হয় কলাম হেডিং। কলাম হেডিংয়ে ক্লিক করে আমি যদি পাশে মাউসটি রাখি, তাহলে দেখুন ডান এবং বামে একটি তীর চিহ্ন চলে এসেছে, এখানে টান দিয়ে আমি এটিকে বড় করে দেবো। তো দেখুন এবার কিন্তু আমার লেখাটি মাঝখানে পড়েছে, অর্থাৎ কলামের বাইরে কিন্তু বা সেলের বাইরে কিন্তু আর যায়নি। এবার এভাবে আপনার প্রয়োজন মতো ছোট বড় করা যাবে। আর একটু ছোট করে দেই, তাহলে এভাবে কিন্তু আপনি কলাম বড় ছোট করতে পারবেন। আবার যদি রো বড় করতে হয় তাহলে ঠিক আমি যে রোটি বড় করব, তাহলে ওই রোতে ক্লিক করব, ক্লিক করে পাশে আমি মাউসটি রাখবো, মাউসটি রেখে দেখুন এবার উপর এবং নিচের দিকে একটি তীর চিহ্ন হয়ে গেছে, দেখে টান দিয়ে নিচে নামিয়ে দেবো, মাউসটি ড্র্যাগ করে নিচে নিয়ে যাবো। দেখুন মনে হয় চলে এসেছে কোথায়। তাহলে এভাবে কিন্তু চাইলে কলাম ছোট এবং বড় করতে পারবেন। এবার দেখুন এখানে এটাকে আমি পুরো দিকে ব্যাক করি, আমি পুরো দিকে ব্যাক করতেছি। তাহলে এইভাবে একটা কলাম ছোট বড় করতে পারবো এবং ছোট বড় করতে পারবো। এখন দেখুন এখানে আমি কয়েকটি
কয়েকটি সেলকে আমি মার্ক করেছি। মার্ক করার পর এখানে কালো কিন্তু হয়ে গেছে। এখন এখানে কিন্তু লেখার কোনো উপযুক্ততা নাই। তাহলে যে কাজটি করতে হবে, এখানে আমি চলে যাব ফন্টের উপর। দেখুন এখানে পাশেই রয়েছে কি যে বটম বর্ডার, এখানে ক্লিক করব, ক্লিক করে অল বর্ডার চলে যাব। তাহলে এবার কিন্তু লেখা যাবে, কিন্তু লেখা যাবে। তাহলে এবার দেখুন আমি চাচ্ছি যে এই যে আমার টেবিলটি রয়েছে, এই টেবিলের চারপাশটাকে আমি একটু মোটা করে দেব। তাহলে এখানে কি করতে হবে, এখানে আমি দিয়ে দেবো ঠিক আউটসাইড বর্ডার, অর্থাৎ আমার বাইর দিয়ে মোটা হবে আর কি, ঠিক আউটসাইড বর্ডার। এটা হয়নি, একটু ব্যাক করি, পুরোটাকে মার্ক করতে হবে ঠিক আউটসাইড বর্ডার। এবার দেখুন না, তাও তবে হয়নি, মার্ক হয়নি, এটা একটু ব্যাক করি। হ্যাঁ, এবার প্রথম করব এখানে অল বর্ডার। এখন পুরোটাকে মার্ক করব, মার্ক করে করব ঠিক বর্ডার, ঠিক আউটসাইড বর্ডার। এবার দেখুন চারপাশে কিন্তু মোটা হয়ে গেছে। যদি আমি চাই আমি এই কলামটিকে মোটা করব, তাহলে ওকে মার্ক করে ক্লিক করে দিচ্ছি, দেখুন মোটা গেছে। এখানে মার্ক করে দিচ্ছি এখান থেকে। ঠিক তেমনিভাবে আপনি চান যে আপনি রোগুলোকে মোটা করবেন, তাহলে এখানে ঠিক তেমনিভাবে মার্ক করে ক্লিক করে দিচ্ছি, এখানে দেখুন মোটা হয়ে গেছে কিন্তু আপনি। এখন যদি এখানে আমার 1 2 3 4 5টি আমার কলাম রয়েছে, যদি আমার কলাম সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন হয়, তাহলে 2 ভাগে করতে পারি। একটি হচ্ছে রাইট মাউস ক্লিক করে ইনসার্টে যাব, আরটি হচ্ছে আমি সর্বশেষ কলামে মাউসটি রাখবো, রেখে ড্র্যাগ করে আমার যে কয়টি কলামের প্রয়োজন হয় আমি সেই কয়টি কলাম আমি নিব। 3টি নিচ্ছি এখান থেকে, 3টি। তাহলে দেখুন আমি 1 2 3টি কলাম আমি এখান থেকে নিয়েছি। নেওয়ার পর আমি চলে যাব যে অল বর্ডার। দেখুন আমার 3টি কিন্তু লাইন কলাম কিন্তু চলে এসেছে বাড়তি। এবার আমি চাচ্ছি যে আমার এখানে 1 2 3 4 5টি রো রয়েছে, আমি আর 2টি রো বাড়াবো। তাহলে তেমনিভাবে মাউসটিকে ড্র্যাগ করে যে কয়টি আমার প্রয়োজন হয় আমি সেই কয়টি নেব, নিয়ে চলে যাব অল বর্ডার। এবার আপনি চাইলে কলাম বৃদ্ধি করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। তাহলে এখন আমি চলে যাচ্ছি, একটু ব্যাক করি এখান থেকে, ব্যাক করছি। এবার আমরা চলে আসি একটু টাইপিং এর দিকে যাবো। এবার আমি কিছু লিখবো, এখানে একটু কলামটি বড় করে নেই, এখানে কিছু লিখবো আমি। তাহলে এখন আমি এটাকে একটু মোটা করবো বা বোল্ড করবো। তাহলে এখানে মার্ক করেছি, মার্ক করার পর এখানে আমি এটাকে একটু দেখুন মোটা হয়ে গেছে। এখান থেকে আমি মোটা করতে পারবো আর কি। এখন যদি ইটালিক করতে চাই, বাঁকাইতে চাই, আমি এখান থেকে বাঁকাইতে পারবো আর কি। দেখুন এবার ইটালিক হয়ে গেছে। এবার আমি এটাকে আন্ডারলাইন করব, এখানে আন্ডারলাইন হয়ে গেছে। আমি এবার চাচ্ছি যে এই ফন্টটিকে আমি একটু বড় করব। এখানে যে আমি বিগত দিনাজপুর লিখেছি একটু বড় করব। তাহলে এখানে আমি একটু মার্ক করি, করার পর এই যে এখানে রয়েছে যে ফন্ট স্টাইল, এটা হলো ফন্ট স্টাইল, এর পাশে রয়েছে ফন্ট সাইজ, ক্লিক করে আমি একটু বড় করে দেবো। দেখুন বড় হয়ে গেছে। আমি চাইলে আপনার আবার এখান থেকে তার পাশে রয়েছে যে ইনক্রিজ ফন্ট সাইজ, তাহলে এখান থেকে বড় করা যাবে। আবার যদি ছোট করতে হয় ফন্ট, তাহলে এই যে ফন্ট স্টাইলের পাশেই যে ফন্ট সাইজ রয়েছে, এখানে ক্লিক করে ছোট করতে পারি। আবার এখানে ডিক্রিজ থেকে আমি ফন্ট সাইজ ছোট করতে পারি, ডিক্রিজ। তাহলে এখন আমি যদি চাই যে আমি পূর্বের অবস্থা ফিরে নিয়ে আসবো, এগুলোকে বোল্ট আমি রাখবো না, তাহলে আবার একবার দিয়ে হবে বোল্ট, একবার দিলে হবে বোল্ট বিহীন, একবার দিলে হবে ইটালিক, একবার হবে নর্মাল, একবার দিলে হবে আন্ডারলাইন, একবার দিলে হবে নর্মাল লাইন বিহীন হয়ে যাবে। এটা হচ্ছে আমার, এটাকে আমি এটাকে বড় একটু কালারিং করবো, এটাকে কালারিং করে দিয়েছি। এখন আমার লেখাটি রয়েছে কালো,
আমার লেখাটি রয়েছে এখানে কালো, আর ঘটে রয়েছে কিন্তু অন্য কোনো কালার। তো আমি চাচ্ছি এই কালো লেখাটিকে আমি একটু সবুজ বা অন্য কোনো কালার দিয়ে দেবো। তাহলে আমি একটু বড় করে নিই, এটা একটু আগে একটু ফন্টটাকে বড় করে দিই, একটু একটু আমি একটু বড় করে নিই কলমটাকে। হ্যাঁ, একটু বড় করে নিয়েছি, একটু বড় করে দেই। এখন আমি এটাকে আমি একটু যে লেখাটি রয়েছে কালো, এই লেখার ফন্ট আমি কালার চেঞ্জ করব। এখান থেকে আমি লাল অন্য কোনো কালার দেবো এখান থেকে, যেটি ভাসে। দেখুন এবার আগে ছিল কালো, এখন হচ্ছে অন্য কোনো কালার। এর পাশে রয়েছে এই যে অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট। এতে কাজ কি? তা দেখুন এখানে আমি কিছু একটা দুটো শব্দ লিখে রেখেছি। যদি আমি এখানে ক্লিক করি, আমার অর্থাৎ সর্ববামে চলে যাবে। যদি অ্যালাইনের ক্লিক করি, সেন্টারে ক্লিক করি, তার মাঝখানে চলে যাবে। আর যদি এখানে অ্যালাইন রাইটে ক্লিক করি, তাহলে দেখুন ডান দিকে চলে গেছে। একটু ফন্টটাকে বড় করি। হ্যাঁ, তাহলে হচ্ছে বাম দিকে চলে যাবে, সেন্টার দিলে মাঝখানে আসবে। আর যদি অ্যালাইন রাইটে করি, তাহলে ডান দিকে চলে যাবে। এখন দেখুন লেখাটি কিন্তু আমার মাঝখানে বা উপরে না পড়ে, মাঝখানে বা উপরে না গিয়ে একদিন চলে এসেছে। তাহলে আমি যদি এখানে ক্লিক করি, এই যে মিডিল অ্যালাইন, তাহলে মাঝখানে চলে যাবে। দেখুন লেখাটি কিন্তু আমার মাঝখানে চলে এসেছে। যদি এখানে ক্লিক করি, অর্থাৎ টপ অ্যালাইন, তাহলে আমার উপরে চলে যাবে। এখন এর পাশে রয়েছে এখানে এই যে ওরিয়েন্টেশন, যদি ক্লিক করি, তাহলে আমি এখান থেকে লেখা বাঁকাইতে পারবো। আমি যে স্টাইলে চাই আমি সেই স্টাইলে লেখা বাঁকাতে পারবো। দেখুন লেখা বেঁকে গেছে। এখন আমি এই দিকে দেবো, লেখা বেঁকে গেছে আমার। এখানে যদি আমি এইভাবে দিই, তাহলে আমার কিন্তু এইভাবে লেখাটি চলে আসবে। এখান থেকে চাইলে আবার এখান থেকে ঘোরানো যাবে, লেখাটিকে ঘোরানো দেওয়া যাবে এখান থেকে। ওকে, দেখুন ঘুরে গেছে। আমি ব্যাক করতেছি এখান থেকে, আমি ঠিক পূর্বের অবস্থা ফিরে যাচ্ছি। এখন হচ্ছে পাশে রয়েছে মার্জ অ্যান্ড সেন্টার। এই মার্জ অ্যান্ড সেন্টারের কাজ কি, এখন আমি এটা দেখিয়ে দেব। মার্জ অ্যান্ড সেন্টার, আমি এখান থেকে আমি একটা টেবিল নিয়ে টেবিল নিয়ে এখান থেকে টেবিল নিয়েছি। আমি চলে যাবো এখানে মার্জ অ্যান্ড সেন্টার। দেখুন আমার মাঝখানে যে টেবিলগুলো ছিল মিশে গেছে। মার্জ অর্থ মুছে ফেলা, মার্জ অর্থ মুছে ফেলা। তাহলে মার্জ হবে তো মুছে ফেলবে এবং সেন্টারে চলে যাবে। এখন আমি এখানে লিখতে পারবো কি, লিখবে আমাকে। এখন আমি যদি লেখার উপরে তুলতে চাই, ঠিক এই যে আমার এই পাশে এসে উপরে তুলতে পারবো এই লেখাটি আমি। আর এখন লেফট টেক্সটের কাজটা কি একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে লেফট টেক্সট আমি কিছু এখানে লিখবো, এখানে শেষে আমি লিখবো, আমি এটি লিখছি। এটাই দেখুন লিখছি, এখন কিন্তু সে কিন্তু বাইরে চলে গেছে। আমি যদি এই লেফট টেক্সটে ক্লিক করি, তাহলে আমার লেখা কিন্তু বাইরে যাবে না। আমি যখনই লিখবো, আমি যখনই লেফট টেক্সটে ক্লিক করব, তখন লেখা কিন্তু আমার আর বাইরে যাবে না, তখন সে নিচের লাইনে চলে আসবে। এখন যদি আমি লেফট টেক্সটে ক্লিক করি, লেফট টেক্সট, দেখুন লেখা নিচে চলে এসেছে। অর্থাৎ কোনো লেখাকে যদি বাইরে চলে যায়, সেই ক্ষেত্রে ও লাইন শেষ হওয়ার পর লেখা নিচের দিকে চলে আসে। এটা হচ্ছে লেফট টেক্সটের কাজ। আর কোনো লেখাকে নিচের দিকে আনার জন্য আরেকটা অপশন আছে, আমি ঠিক দেখিয়ে দিচ্ছি। আমি এখানে লিখবো, তো এটা একটু ছোট করে নিই এটাকে, এটা আমি কেটে দিচ্ছি, বাদ দিচ্ছি এখান থেকে, একটু কলমটা ছোট করে নেই। আমি এখান থেকে দেখাচ্ছি, এখানে কিছু এখানে লিখবো আমি।
এখন আমি চাচ্ছি আমি লেখাটাকে নিচে নিয়ে আসবো, লেখাটাকে আমি নিচে নিয়ে আসবো। তাই একটু কলামটিকে বড় করে নেই, কলামটি আগে রোটি বড় করে নেই, রোটি বড় করে নেই এখান থেকে। হ্যাঁ, আমি এখন চাচ্ছি এখানে একটু উপরে নিয়ে নিই। দেখুন চাচ্ছি এখন আমি লেখাটাকে, আমার এই পর্যন্ত লেখা শেষ, আমি এখন এটাকে নিচে নিয়ে আসবো। তাহলে এখানে আমি কি করতে হবে, আমাকে ওই রেপ টেক্সটে যেতে হবে, অথবা বিকল্প একটা সিস্টেম আছে, আপনি এখানে মাউসটি রেখে অল্টা ধরে ইন্টার দেবেন, অল্টা ধরে ইন্টার। আমরা জানি আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেছি তখন কোনো লেখা লাইন শেষ করার পর যখনই নিচে লাইনে আসবেন তখন ইন্টার চাপলে হয়ে যায়, কিন্তু এক্সেলের ক্ষেত্রে আপনি যখন নিচে লাইনে আসবেন তখন অল্টার ধরে ইন্টার দিলে নিচে চলে আসবে, অল্টার ধরে অল্টার ইন্টার, এবার দেখুন সে চলে এসেছে। এটি হচ্ছে আপনার টেক্সটের মাধ্যমে, আর এটি হচ্ছে অল্টার ধরে ইন্টার চাপলে নিচে চলে আসবে। এখন আমি যা চাবেন তাই লিখবেন। তাই সবগুলো আমি পরবর্তী ফিরে যাচ্ছি, আবার ফিরে যাচ্ছি পূর্ববর্তী অবস্থায়। এখন দেখুন এর পাশে রয়েছে জেনারেল। নর্মালি আমরা যখন কোন এক্সেলে কোনো কাজ করি নর্মালি এটি জেনারেলেই থেকে যায়। এখানে যদি ক্লিক করে ড্রপডাউনে ক্লিক করি, হচ্ছে জেনারেল, নো স্পেসিফিক ফরম্যাট, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, শর্ট ডেট, লং ডেট, টাইম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, সায়েন্টিফিক। দেখুন এখানে আমি একটি দেখে দিচ্ছি, এখান থেকে আমি একটি কলাম একটু বড় করি, এখান থেকে আমি লিখব, এখানে আমি লিখব 12/5/2024। এটা আমি এটাকে এখন আমি একটি তারিখ লিখেছি, এখান থেকে আমি এটাকে নিয়ে যাব এবার লং ডেটে। লং ডেট হচ্ছে এখানে, এখানে লিখি এখানে আমি কি করি, এখানে কেটে দিচ্ছি, এখান থেকে একটু আমি একটু বড় করে নিই কলামটিকে আগে। এখন এখানে আমি একটা কিছু একটা লিখবো, তারিখ লিখবো, এখানে লং ডেট দিব, এখান থেকে লং ডেট এখন আমি লিখবো এখানে কি 12/5/2024, যদি ইন্টার দিই এখন আমি এখানে ক্লিক করি, দেখুন একটু বড় করি, দেখুন তখন লেখা জায়গা সরে থাকার কারণে সেদিন দেখতে পাইনি যে এটা হচ্ছে কি থার্সডে ডিসেম্বর 5, 2024। এটাকে যদি আমি দেখুন যদি শর্ট ডেটে নিয়ে যাই, শর্ট ডেট কি আসে, অর্থাৎ আপনি যে ফরম্যাটে কাজ করব ওটাকে যদি সিলেক্ট করে রাখি তা ওইভাবে সে কিন্তু আমাকে আউটপুট দিবে। এবার এখানে দেখি, এবার পার্সেন্টেজ ক্লিক করব, ক্লিক করে আমি এখানে একটা মার্ক করলাম, আমি লিখব পার্সেন্টেজ, আগে মার্ক করি পার্সেন্টেজ, আমি লিখবো, দেখুন এখানে লিখবো 12। দেখুন সাথে সাথে কিন্তু পার্সেন্টেজ আমার হয়ে গেছে, 12 লেখার সাথে সাথে কিন্তু আমার পার্সেন্টেজ আমার হয়ে গেছে। এখন আমি এই কলামটাকে আমি এখানে দিব টাইম, কিছু লিখবো এখানে আমি 12। দেখুন 12টা কিন্তু হয়ে গেছে নাকি। তো আপনি যে ফরম্যাটে কোনো কলামকে আপনি যে ফরম্যাটে ক্লিক করে তথ্য দিবেন ঠিক কিন্তু ওই ফরম্যাটে সে অটোমেটিক চলে আসবে। এটা একটু বড় করি, দেখুন এখন যদি এটাকে যদি আমি শর্ট ডেটে ক্লিক করি, শর্ট ডেট করি, এটাকে মার্ক করি, শর্ট ডেটে যাব, শর্ট ডেট কি আসে দেখুন এটা হচ্ছে শর্ট ডেট। অর্থাৎ কোনো কলামকে সিলেক্ট করার পর আপনি যে ফরম্যাটে তথ্য দিবেন সেই ফরম্যাটে সে নিয়ে নেবে। এরপরে রয়েছে এখানে ইনসার্ট। আমরা যেমন এখান থেকে যেমন আমরা কলাম রো বৃদ্ধি করেছি,
আবার এখান থেকে কিন্তু কলাম রো বৃদ্ধি করা যাবে, ইনসার্ট সেল, এখান থেকে কলাম রো বৃদ্ধি করা যাবে, এখান থেকে আবার ইনসার্ট করা যাবে, এখান থেকেও আপনার কলাম ইনসার্ট করা যাবে, শিট করা যাবে, এবং সে ডিলেট, এখান থেকে ডিলেট করা যাবে, এখান থেকে কোনো কলাম রো এখান থেকে ডিলেট করা যাবে, ডিলেট সেল, ডিলেট শিট রো, ডিলেট শিট কলাম, ডিলেট শিট। এখন এখানে দেখুন রয়েছে ফরম্যাট। আমরা এখানে এই হোমের অধীনে যতগুলো কাজ করেছি, যা করেছি প্রতিটি তথ্য কিন্তু আবার আমাদের এখানে রয়েছে, আমরা এখান থেকে কিন্তু তাই আমরা করতে পারবো আর কি। এরপরে সেখানে অটো সাম। অটো সামের কাজটা কি, এখান থেকে আমরা যখন কোনো হিসাব নিকাশ করি তো আমাদের কিন্তু এখান থেকে হিসাব নিকাশ করতে হয়, যোগ বিয়োগ গুণ বা ইত্যাদি আমরা ওখান থেকে করতে পারি অটো সাম। অর্থাৎ আমি একটু জাস্ট দেখে দিচ্ছি, এখান থেকে 12, এটা এখানে ক্লিক করি, 12, 15। এখন আমি এখানে 3টাকে যোগ করব, তাহলে আমি এখানে যদি যোগ করি তাহলে আমাকে একটি শীট একটি সেল নিতে হবে। এখানে আমার এখানে রয়েছে 12, এই সেল রয়েছে 12, এই সেল রয়েছে 12, এই সেল রয়েছে 12, তাহলে আমি যেহেতু এই জায়গায় যোগফল নিয়ে আসবো, আমাকে একটি সেল আমাকে বেশি নিতে হবে। নেওয়ার পর চলে যাবো অটো সামে, দেখুন আমার যোগফল চলে এসেছে। এখান থেকে আপনি চাইলে এই যোগ করতে পারবেন, ম্যাক্সিমাম মিনিমাম করতে পারবেন, কাউন্ট নাম্বার করতে পারবেন, ইত্যাদি কাজ আছে এখানে রয়েছে। গণনা করতে পারবেন। এখানে শর্ট অ্যান্ড ফিল্টার দেখুন, এখানে একটু দেখে দিচ্ছি। এখান থেকে আমি এটা নেই, এ এটা নেব আমি, সি নেব আমি, বি নেব আমি, এফ নেব, ডি। আমি এগুলোকে মার্ক করব। মার্ক করার পর আমি যদি শর্ট ফিল্টার যাই, দুই ধরনের রয়েছে এখানে, অর্থাৎ এ টু জেড, অর্থাৎ একটা এ থেকে জেডের দিকে যাবে সিরিয়াল, একটা হচ্ছে আপনার শর্ট জেড টু এ। আমি যদি এখানে দিই তাহলে কি হবে দেখুন, শর্ট এ টু জেড। দেখুন এবার কিন্তু আমার কি হয়েছে, আমার সিরিয়ালে কিন্তু হয়ে গেছে, এ বি সি ডি ই এফ কিন্তু হয়ে গেছে। এখন যদি আমি জেড টু এ দিয়ে দিই তাহলে কি হবে, এখানে জেড টু যদি এ দিয়ে দিই তাহলে এবার কি হয়, ওকে দেখুন কিন্তু দুটো দিকে চলে গেছে। অর্থাৎ প্রথমে শেষের দিকে আসবে, তারপর আবার শেষের দিকে, তারপর আবার শেষের দিকে, তারপর আবার শেষের দিকে, তারপর আবার সরি এখানে সবার শেষ, তারপরে প্রথম, তারপরে প্রথম, তারপরে প্রথম, তারপরে একবারে প্রথম আর কি। দেখুন এখান থেকে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে যখন কাজ করেছি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, ঠিক এখানে একই রকম। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওটির দ্বারা যদি আপনাদের বিন্দু পরিমাণে পড়া আসে কাজে লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি একটু ব্যাকের দিকে যাচ্ছি, এবার দেখুন নিচে বাম দিকে এখানে লেখা রয়েছে শিট 1, এর পাশে রয়েছে প্লাস চিহ্ন রয়েছে। এখান থেকে আপনি প্লাসে ক্লিক করলে নতুন একটা শিট ওপেন হবে। এখানে যদি প্লাস আমি আবার ক্লিক করি তাহলে নতুন একটি শিট আবার ওপেন হবে। তাহলে শিট হচ্ছে 1, শিট 2, শিট 3। যদি প্লাসে ক্লিক করি তাহলে আমার নতুন একটি শিট আমার এখানে ওপেন হবে। তাহলে মোট কিন্তু আমি এখানে 4টি শিট আমি নিয়েছি। এখন যদি চাই যে আমি কোনো একটি শিটকে বাতিল করে দেব বা ডিলিট করে দেব, তাহলে আমি যে শিটটিকে বাতিল করতে চাই ওই শিটের পর মাউসটি কার্সরটি রাখবো, কার্সরটি রেখে আমি রাইট মাউস ক্লিক করব। ক্লিক করার পর চলে যাব ডিলিট। দেখুন তাহলে এবার আমি শিট নাম্বার 2 ডিলিট করে দিয়েছি। এবার শিট নাম্বার রয়েছে 1, 3, 4। যদি আমি চাই যে শিট নাম্বার 4টিকে আমি ডিলিট করে দেবো বা একটি শিট যোগ করি, শিট 5, আমি চাই যে এই শিটটিকে আমি আবার ডিলিট করে দেবো, তাহলে এরপরে মাউসটি রাখবো, মাউসটি রেখে রাইট মাউস ক্লিক করব, ডিলিট। এখন এখানে রয়েছে শিট নাম্বার 1, 3, 5। আমি চাই যে শিট নাম্বার 5টিকে আমি একটু রিনেম করবো, অন্য কোনো আমি চেঞ্জ করবো, তাই আমি চলে যাবো এখান থেকে, ঠিক তেমনভাবে রিনেম আমি দিচ্ছি এখান থেকে 5, আমার শিটটি কিন্তু রিনেম হয়ে গেছে। এবার তাহলে আমার যে শিটে রয়েছে একটি হচ্ছে শিট 1, শিট 3,
শীট 55। আমি চাচ্ছি এই শীট নাম্বার 3টাকে আমি একটু কালারিং করব। ঠিক তেমনিভাবে ওইটার মাউস রেখে রাইট মাউস ক্লিক করব, দেব টেপ কালার। আমি লাল কালার এখানে দিয়ে দিচ্ছি, লাল কালার। এই দেখুন লাল কালার হয়ে গেছে। তো এখন আমি চাচ্ছি যে এখন এই শীট নাম্বার 1 যে রয়েছে এটাকে আমি সবার শেষে নিয়ে যাব। তার এটাকে টান দিয়ে ধরে ড্র্যাগ করে আমি সবার শেষে দিয়ে দেব। দেখুন শীট নাম্বার 3টাকে আমি নিয়ে যাবো এইদিকে, এবার নিয়ে যাবো এইদিকে শীট নাম্বার 3টাকে, চলে গেছে শীট নাম্বার 3 সবার শেষে। আমি চাচ্ছি শীট নাম্বার 1টাকে আমি একদম ডানে নিয়ে যাব, ডানে নিয়ে চলে গেছি, এখানে হয়নি, একদম ডানে নিয়ে চলে গেছি। দেখুন এবার আমি চাচ্ছি যে শীট নাম্বার 1টাকে আমি আবার সবার বামে নিয়ে যাব, তাহলে এখানে ড্র্যাগ করে নিয়ে গেলাম বাম দিকে। এবার আপনি চাইলে শীট কালারিং করতে পারবেন, রিনেম করতে পারবেন, ডিলিট করতে পারবেন, যোগ করতে পারবেন, বিয়োগ করতে পারবেন। সম্মত ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি দেখার দ্বারা আপনাদের যদি বিন্দু পরিমাণে কাজ আসে, সামান্যতম উপকার আসে, অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।